প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের আজকের ক্লাস। আশা রাখি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে ভালো আছো, নিরাপদে আছো। আবারও বেশ কয়েকদিন পর তোমাদের চতুর্থ বর্ষের ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ডক্টর মুক্তা সাহা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমরা খুব ভালো করেই জানো, ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাসও নেওয়া হয়েছে যে আমি তোমাদের যে পেপারটি পড়াই সেটা হলো ফরেন রিলেশনস অফ বাংলাদেশ, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। এর মধ্যে বেশ কয়েকটি টপিক আমি আলোচনা করেছি। তো যে আলোচনার আগে আমি আর দু একটি কথা তোমাদেরকে বলতে চাই মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে। সেটা হলো যে এই যে আমরা একটা বৈশ্বিক একটা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, মানে একটা বিকল্প পন্থা হিসেবে যে তোমাদের অনলাইন ক্লাস আমরা কিছুটা নিতে পারছি, কিন্তু এটা আসলে মানে স্বাভাবিক কার্যক্রমের সময় যেভাবে ক্লাস নেওয়া, সিলেবাস শেষ করা, পরীক্ষা গ্রহণ করার সুযোগ থাকে, এখন বলাই বাহুল্য যে এটাই সেই সুযোগগুলো আমাদের নেই। কিন্তু এই যে অল্প হলেও আমরা কিছুটা করতে পারছি, এই জন্য আমরা ঢাকা কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। এখন তোমাদের যে দায়িত্বটা হলো, আমি বারবার যে কথাটা তোমাদেরকে একই কথা কেন বারবার বলি, যে তোমরা অনেক সময় খেয়াল করো না, অনেক সময় ভুলে যাও, যে তোমাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি। আমরা অল্প সময়ের মধ্যে বিভিন্ন টপিকগুলোর শুধু মনে করো যে আউটলাইনটা আমরা দিতে পারি, কিছু আলোচনা আমরা বুঝিয়ে দিতে পারি, গাইডলাইন হিসেবে যেটা কাজ করতে পারে। কিন্তু একটা টপিক বিস্তারিতভাবে নর্মাল ক্লাসে আমরা যেভাবে আলোচনা করি, তোমাদের সাথে ইন্টারেকশনের মধ্য দিয়ে তোমরা কতটা বুঝতে পারছো, কোথায় তোমাদের সমস্যা, তোমাদের কোথায় তোমরা আটকে যাচ্ছ, কিভাবে আলোচনা করলে মানে আরও সহজ করে তোমাদের মানে একদম কাছাকাছি আমরা পৌঁছাতে পারি, সেরকম কোনো সুযোগ আমাদের নেই। তো যাই হোক, এটা আমাদের একদমই কি বলবো যে মন থেকে মানে কি বলবো মেনে নেওয়া কষ্ট, কিন্তু তারপরেও যে এতটুকু পারছি, এই যে একটু হলো মেসেজ তোমাদের সাথে একটা কথা বলতে পারছি যেভাবেই হোক, সেটা অনেকটা মনে করো দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। তো এই যে একটু হলেও পারছি, এটাই মনে করো অনেক কিছু। একটা মানে ক্লাস থাকলে হয় কি যে সারাদিনের একটা প্রস্তুতি, তোমাদের সাথে একটু দেখা হবে, কথা হবে, বিভিন্ন বিষয়ে আলোচনা করব, তোমাদের মুখগুলি দেখব। যাই হোক, আমরা মানুষ মাত্রই আশাবাদী। আমরা অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে আজকে আমরা বাঙালি, বাংলাদেশ এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আমরা অবশ্যই এই মহামারীও আমরা কাটিয়ে উঠবো, আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরবো। কিন্তু যে পর্যন্ত আমরা এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, হয়তো খুব শীঘ্রই মানে টিকা মোটামুটি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, যে এই কিছুদিনের মধ্যেই মনে করো যে একটা মেজর পোর্শন যখন টিকার আওতায় চলে আসবে, তখন হয়তো স্বাভাবিক শিক্ষা কার্যক্রম খোলার একটা মানে আমরা আশা করতে পারি। তো যে পর্যন্ত আমরা এই অবস্থার মধ্যে আছি, তোমাদেরকে অনুরোধ করবো, যেহেতু তোমরা ফোর্থ ইয়ার, তোমাদের দুশ্চিন্তাটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের চেয়ে একটু বেশি। তো আমি বলবো যে আমরা সবাই জানি দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। তোমরা কি করবে, এই ক্লাসের এই যে আমরা যে অল্প অল্প আলোচনাগুলি করছি, এইগুলিকে তোমরা সুন্দর করে একদম কয়েকটা বই নিয়ে বসে, বা যদি সুযোগ থাকে দুই একজন বন্ধুবান্ধব মিলে আশেপাশে, তোমরা জিনিসগুলিকে একদম সুন্দর করে খাতার মধ্যে নোট করে ফেলবে। আর আরেকটা কথা আমি মনে করে দিই, যে কথাটা আমি বারবারই তোমাদেরকে বলে থাকি, সেটা হলো যে এই পেপারটা ফরেন রিলেশনস অফ বাংলাদেশ, এই পেপারটা এমন একটা পেপার, তোমরা ইন্টারন্যাশনাল পলিটিক্স পড়ে এসছো, সেটাও যেমন খুব গুরুত্বপূর্ণ, মানে সেটা তোমার একাডেমিক ক্ষেত্রে এবং একজন সচেতন নাগরিক হিসেবে এবং ভবিষ্যতে যে কোনো চাকরির পরীক্ষা ফেস করার জন্য। তো তোমরা যদি এই বিষয়গুলি একটু ভেতরে ঢোকো, একটু ভালোবাসা নিয়ে যে কোনো মানে পড়ার হ্যাবিটটা যদি তোমরা ভালোবাসার মধ্য দিয়ে একটু একটু করে আগাও, যে আমি তো এই জিনিসটা আমাকে পড়তেই হবে, একটু তাহলে একটু ভালোবেসেই পড়ি, একটু জানার জন্যই পড়ি। এগুলো তো আমাদের একজন মানে অনেক সময় অনেকে মনে করো যে রাষ্ট্রবিজ্ঞান কি পড়ে নাই, বা রাষ্ট্রবিজ্ঞান কি বোঝেও না অনেক সাধারণ মানুষ, কিন্তু তারাও কিন্তু অনেক বিষয়ে, যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে তারা হয়তো অনেকের চেয়ে অনেক সাধারণ জ্ঞানটা বেশি রাখে, যে বিষয়গুলি তোমাদের ভবিষ্যতে বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ যে এক্সামগুলিতে তোমাদেরকে অবতীর্ণ হবে তোমরা, সেখানে তোমাদের খুব কাজে লাগবে।
একটু মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলি মেনে চলো, একসময় এর ফলাফল তোমরা নিজেরাই পাবে এবং সেটাই হবে আমার সার্থকতা। এই আশাটুকু তো তোমাদের কাছে রাখতেই পারি যে সামনে তোমাদের একটা বড় পরীক্ষায় বসতে হবে এবং সেই প্রস্তুতিটা তোমরা এখন ঘরে বসে খুব আরামসে খাওয়া দাওয়া করে দুশ্চিন্তাকে ছেটে তাড়িয়ে দিয়ে, কারণ তোমরা তো তরুণ, তোমাদের হাতেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। কাজে তোমরা যদি নরম মনের হয়ে যাও, তোমরা যদি ভেঙে পড়ো, তাহলে আমাদেরকে কে দেখবে? কাজেই আর কোনো হতাশা নয়, আর কোনো দুশ্চিন্তা নয়, তোমরা একদম সতেজ হয়ে পড়াশোনায় লিপ্ত হও, বিভিন্ন ভালো কাজে যতটুকু পারো নিজেকে ভালো রেখে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্যদের পাশে দাঁড়াও এবং এরপরে যতটুকু পারো মানুষের উপকার করো। ঠিক আছে, তাহলে আমরা যে আজকের যে আলোচনা সেটাতে আমরা প্রবেশ করি। যে আমি আশা করব আমার শিক্ষার্থী যারা তোমরা আমার ক্লাসটা ফলো করো, আমার কথাগুলো তোমরা মেনে নেওয়ার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো এবং ভেতরে ধারণ করো। আমি ইতিমধ্যে যে টপিকগুলি পড়িয়েছি তোমরা হয়তো সেগুলিকে নোট ডাউন করেছো, সুন্দর করে গুছিয়ে নিয়েছো। তো আজকের যে টপিকটা সেটা হলো ক্ষুদ্র রাষ্ট্র। ক্ষুদ্র রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? ক্ষুদ্র রাষ্ট্র কি কি বৈশিষ্ট্য দিয়ে একটা রাষ্ট্র বৃহৎ না ক্ষুদ্র না মাঝারি, কিভাবে আমরা সেই রাষ্ট্রটাকে বিবেচনা করব? একটা মানুষকে আমি কি দিয়ে চিনবো? কি করে বলবো এই মানুষটা খুব ভালো, আবার কি করে বলবো এই মানুষটা ঠিক এর উল্টোটা? কাজেই একটা কিছু বৈশিষ্ট্য যখন আমি আলোচনা করে ফেলবো যে এই মানুষটার এই এই বৈশিষ্ট্য এই মানুষটা ধারণ করে বা এই মানুষটার মধ্যে বিদ্যমান, এই পাশের মানুষটার মধ্যে এই বৈশিষ্ট্য বিদ্যমান, তখন কিন্তু আমরা খুব সহজেই বৈশিষ্ট্যগুলি থেকেই একটা কনক্লুশনে চলে আসতে পারবো যে এই মানুষটা এই প্রকৃতির, এই মানুষটা এই প্রকৃতির। তেমনি মানুষ হলো একটা ক্ষুদ্র ইউনিট আর রাষ্ট্র হলো একটা বড় বৃহৎ ইউনিট। তো আমরা ক্ষুদ্র রাষ্ট্রে প্রবেশ করার আগে আমরা একটু ছোটবেলার পড়া পড়ে আসি যে রাষ্ট্র বলতে আমরা কি বুঝি। আমরা জানি সাধারণভাবে 4টা অপরিহার্য উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয়। এই রাষ্ট্রগুলির মধ্যে আবার ভিন্নতা থাকে, কোনোটা বৃহৎ, কোনোটা মাঝারি, কোনোটা ক্ষুদ্র। তো এই বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে এটা নির্দেশক কি কি উপাদান? যে আয়তনে বড় মানে কি একটা রাষ্ট্র বড়, বা আয়তনে ক্ষুদ্র মানেই কি একটা রাষ্ট্র ক্ষুদ্র? না, নট লাইক দ্যাট। সেটা হলো ক্ষমতা, পাওয়ার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই ক্ষমতাটা কি? একটা রাষ্ট্র যত বেশি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সব সেক্টরগুলি মিলে শক্তিশালী, সেটা হলো বৃহৎ শক্তি। আর এরপরের ধাপটা হলো মাঝারি শক্তি। আর এরপরে এই দুইটা শক্তিকে বাদ দিয়ে যা থাকলো সেটা হলো ক্ষুদ্র শক্তি বা ক্ষুদ্র রাষ্ট্র। তাহলে আমরা দেখি ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি কি কি। এর আগে একটা কথা বলে নেই যে যতগুলি টপিক আমরা পড়ব সেই টপিকগুলির মধ্যে কিন্তু এই টপিকটা মানে খুব সহজ না, আবার কঠিন তো নাই, তার একটা মাঝারি তোমরা এভাবে ভেবে নাও যে তোমরা কি করবে। প্রথমে একটা সাধারণ সংজ্ঞা দিবে, এরপরে কিছু রাষ্ট্রবিজ্ঞানী বা বৃহৎ ব্যক্তিবর্গ যারা আছেন তাদের কয়েকটা সংজ্ঞা দিবে, দিয়ে তোমরা একটা কনক্লুশন টেনে এরপরে চলে যাবে অন্য আলোচনায়। এটা যে ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্য থাকতে পারে, এখন তোমরা সিনিয়র হয়ে গেছো, বা এই বৈশিষ্ট্যগুলি যদি তোমরা খুব ভালো করে রপ্ত করতে পারো যে হ্যাঁ হ্যাঁ এই এই জিনিসগুলি থাকলে একটা রাষ্ট্রকে আমরা ক্ষুদ্র রাষ্ট্র বলবো, এই বিষয়গুলি যদি তোমাদের মধ্যে রপ্ত হয়ে যায়, তোমরা যদি বুঝে নিতে পারো যে এটাই হলো ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলি যে রাষ্ট্রগুলির মধ্যে আছে সেটাই হলো ক্ষুদ্র রাষ্ট্র, তাহলে ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে যত ধরনের কঠিন প্রশ্ন থাকুক না কেন, যত পেঁচিয়েই থাকুক না কেন, যত মানে জটিল করেই থাকুক না কেন, তোমরা কিন্তু সেটার উত্তর দিতে পারবে। এটাই হলো এই বিষয়বস্তুর মূল বিষয়। এরপরে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হলো ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তাজনিত হুমকি সমূহ কি কি। মানে একটা ক্ষুদ্র রাষ্ট্র যে নিরাপত্তা নিয়ে যে দ্বিধা দ্বন্দ্ব, ভয় বা যে চ্যালেঞ্জ তাদেরকে সবসময় একটা ভয়ের মধ্যে রাখে, সেই চ্যালেঞ্জগুলি কি কি, এবং এই চ্যালেঞ্জগুলি আমরা কিভাবে মোকাবেলা করে আমরা একটু ভালো থাকতে পারি। প্রতিটা রাষ্ট্রে একটা মানুষের যেরকম একটা উদাহরণ দিই, খুব সহজ উদাহরণ, একটা মানুষ মনে করা হয়েছে, তাহলে মানুষের ক্ষেত্রেও রাষ্ট্রের মতো কিন্তু ঠিক তাই, মানে অনেক বেশি শক্তিশালী, মাঝারি এবং
ঠিক হলো কম শক্তিশালী বা একটু দুর্বল। তাহলে দুর্বল কারা? যে আর্থিকভাবে একটু দুর্বল, যাদের সামাজিকভাবে একটু দুর্বল, যাদের অন্যান্য সব, যেহেতু এই আর্থিক এবং সামাজিক এই দুইটা দুর্বলতায় তাদেরকে বিভিন্ন সেক্টর থেকে একটু দূরে রেখে তাদেরকে একটু বিচ্ছিন্ন করে ফেলে। যে না মানে নিজের মনের মধ্যে একটা দুর্বলতা কাজ করে যে আমার তো আর 10 জনের মতো আর্থিক অবস্থা নাই, তা আমার মনে হয় খুব একটা গুরুত্ব নেই। তো এই এই বিষয়গুলি এই ব্যক্তির সঙ্গে কিন্তু রাষ্ট্রের একটা মিল আমরা রয়েছে। কিন্তু আমরা কি কেউ দুর্বল থাকতে চাই? চাই না। আমরা কোনো ব্যক্তিও যেমন দুর্বল থাকতে চাই না, কোনো রাষ্ট্রও আমরা দুর্বল থাকতে চাই না। তাহলে কি কি মোকাবেলা করলে, কি কি উপায় অবলম্বন করলে, কি কি বিষয়গুলো মাথায় রাখলে, মেনে চললে বা গ্রহণ করলে বা ধারণ করলে একজন মানুষ শক্তিশালী হবে, সেটা হলো শক্তি। কি শক্তিটা হলো, দেখো সবচেয়ে বড় শক্তি হলো মনের শক্তি। মনের শক্তিটা কেমন, যে তোমরা এখন শিক্ষার্থী, তোমরা এখন তোমার বাবা বা তোমার যে অভিভাবকের অধীনে আছো তাদের যে অবস্থান, তোমার অবস্থানটা অনেকটা ওরকম। কিন্তু তুমি যদি এখন মনের দিক থেকে সাহস সঞ্চয় করো, শক্তি সঞ্চয় করো, যে আমাকে লেখাপড়া শিখতে হবে, আমাকে ভালো একটা কিছু করতে হবে, এবং যেখানে তুমি যাবে, যেখানে তুমি তোমার কাজ দিয়ে, সেখানে তুমি তোমার কাজ দিয়ে একটা গ্রহণযোগ্যতা তৈরি করবে, তোমার একটা অবস্থান তৈরি করবে, তখন এই যে তোমাকে তোমার কর্মই তোমাকে একটা অবস্থান তৈরি করে দিবে, যে অবস্থানটা তোমাকে মানসিক শক্তিতে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। তখন তুমি অনেক ধরনের কাজ করতে মানে হবে, মানে কাজ করতে সক্ষম হবে। তো এই বিষয়গুলি মাথায় রেখে আমরা এখন দেখব যে ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ কি কি। প্রথমত একটা খুব সাধারণ বৈশিষ্ট্য, আয়তনে ক্ষুদ্র। আয়তনে ক্ষুদ্র হলেই যে সে ক্ষুদ্র রাষ্ট্র এরকম না, কিন্তু এটা একটা বৈশিষ্ট্য। পরনির্ভরশীলতা, বিভিন্ন ক্ষেত্রে অনগ্রসরতা, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, সামরিক ক্ষেত্রে দুর্বল, কূটনীতিতে অদক্ষ, অপ্রতুল জাতীয় শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিতে অনগ্রসর, এটা ভুল হয়েছে, এটা প্রযুক্তিতে হবে, প্রযুক্তিতে অনগ্রসর, দুর্বল অবকাঠামো, তারপরে হলো শাসক এবং শাসকদের মধ্যে বিচ্ছিন্নতা, জনগণের মধ্যে আত্মবিশ্বাসের অভাব, যে কথাটা আমি একটু আগে তোমাদেরকে বললাম। তাহলে দেখো যে সব দিক থেকে, সামরিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বিভিন্ন দিক থেকে যখন একটা রাষ্ট্র দুর্বল হয় তখনই সেটা ক্ষুদ্র রাষ্ট্র। এটা আয়তনে যে ক্ষুদ্র হলেই সে ক্ষুদ্র রাষ্ট্র হবে তা না। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ক্ষুদ্র মানে আয়তনে ক্ষুদ্রতাও এই ক্ষুদ্র রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য। সেটা হলো, এরপর হলো পরনির্ভরশীলতা। যখন একটা রাষ্ট্র বিভিন্নভাবে দুর্বল হয়, মানে নিজেদের চাহিদা আমরা নিজেদেরা পূরণ করতে পারি না, তখন তো স্বভাবতই আমাদেরকে অন্য কারোর উপরে নির্ভরশীল হতে হয়। যখন আমরা অন্যের উপরে নির্ভরশীল হই, তখন তো আমরা নিজেরা শক্তিশালী বা নিজেরা সক্ষম এটা আমরা দাবি করতে পারি না। যেমন তোমরা নারী ও রাজনীতিতে পড়েছো যে সব কিছুই মেয়েরা করছে, কিন্তু আর্থিকভাবে তার কোনো স্বাবলম্বিতা নেই, তাহলে কিন্তু সে অবশ্যই পরনির্ভরশীল হয়ে গেল। কারণ আর্থিকভাবে স্বাবলম্বিতা স্বনির্ভরতার মূল বিষয়। এরপরে দেখো, যখন এরকম ক্ষুদ্র রাষ্ট্রের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়, তো তখন সেই রাজনৈতিক অস্থিতিশীলতা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। যে রাজনৈতিক যে দলগুলি থাকে তাদের মধ্যে নানা ধরনের সমস্যা বিরাজ করে। কেউ কোনো অন্য রাজনৈতিক দলের ভালোটা দেখতে পারে না, বা সে দর্শনটাই অন্যরকম হয়ে যায়। যে আমাদের কি হয়, যে গণতন্ত্রের চর্চার মধ্যে যে ভালো দিকগুলি আছে এগুলি আমরা অনেক সময় ভুলে যাই, অনেক সময় আমরা শুধু সমালোচনা করার জন্যই সমালোচনা করি। এই সমস্যাগুলি আমাদেরকে খুব পিছিয়ে ফেলে আর কি, আমাদেরকে বিভিন্নভাবে দুর্বল করে ফেলে এবং পিছিয়ে ফেলে, এবং ক্ষুদ্র রাষ্ট্রের মধ্যেও এগুলি আমরা দেখতে পাই। এরপর সামরিক দুর্বলতা। সামরিক শক্তিতে যখন একটা রাষ্ট্র সবল হয়, তখন অন্যান্য রাষ্ট্র কিন্তু সেই রাষ্ট্রকে সমীহ করে চলে। যে সবাই সব রাষ্ট্র সম্পর্কে, কারণ আমরা জানি যে একটা রাষ্ট্র স্বাধীন হতে গেলে
একটা রাষ্ট্র স্বাধীন হতে গেলে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তাকে যোগাযোগ করতে হয়, অন্যান্য রাষ্ট্রের তাকে স্বীকৃতি দিতে হয়। তো জানাই হয়ে যায় যে এই রাষ্ট্রের অবস্থানটা কোথায় বা কোন পর্যায়ে আছে বিভিন্ন রাষ্ট্র। কারণ আরও বিভিন্ন ধরনের আমাদের জাতিসংঘ থেকে শুরু করে আরও অনেক ধরনের আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন ধরনের জোট, অর্থনৈতিক জোট, তারপরে আঞ্চলিক জোট, বিভিন্ন ধরনের এই সম্পৃক্ততার মধ্য দিয়ে এক রাষ্ট্র অন্য রাষ্ট্র সম্পর্কে জানার একটা সুযোগ তৈরি হয়ে যায়। বা এখন এই আধুনিক যুগে আমরা কোনো রাষ্ট্রের কোনো কিছু লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। তারপরে হলো দেখো যেটা বলতে বলতে চলে আসলো, সেটা হলো কূটনীতিতে অদক্ষতা। কূটনীতি, ডিপ্লোম্যাসি, এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা রাষ্ট্রের ক্ষেত্রে। তোমরা পররাষ্ট্রনীতি জেনেছো যে পররাষ্ট্রনীতি কি, আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেরকম সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। তাহলে এই পররাষ্ট্রনীতিরই একটা পার্ট হচ্ছে কূটনীতি, যেটা হচ্ছে খুব দক্ষতার সাথে এক রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সুন্দর সুন্দর সম্পর্ক মেনটেন করে। এবং বিভিন্ন মানে মূল কথাটা হলো যে আমি আমার দেশের অবস্থানটা যেখানে আছে সেখান থেকে আমি বেটার অবস্থানে নিয়ে যেতে চাই। এই জন্য অন্য রাষ্ট্রগুলির সঙ্গে কী সম্পর্ক মেনটেন করে তাদের বিভিন্ন ভালো বিষয়গুলিকে কিভাবে আমরা আমাদের দেশে প্রয়োগ করতে পারি, এইগুলি বিভিন্ন তো হুট করে করা যায় না। এটা বিভিন্ন পলিসির মধ্য দিয়ে যারা কূটনীতিক থাকেন, মানে ডিপ্লোম্যাটিক যারা থাকেন, তারা বিভিন্ন ওয়ে তৈরি করে তাদের বিভিন্ন দক্ষতা দিয়ে, তাদের তো অনেক পড়াশোনা করতে হয়, অনেকের সঙ্গে মিশতে হয়, অনেকের সঙ্গে মানে বিভিন্ন ধরনের নীতির আদান প্রদান, ভাবের আদান প্রদান করতে হয়, সমস্ত কিছু দিয়ে যখন তারা একটা দক্ষতা অর্জন করে ফেলে তখন তাদের জন্য খুব মানে এই বিষয়গুলি একটু সহজ হয়ে যায়, যেটা নাকি আমরা সাধারণভাবে ভাবতে গেলে আমাদের জন্য অনেকখানি কঠিন। তখন তারা কি করে, কূটনীতিকরা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে একটা কূটনীতিক দৃঢ় সম্পর্ক, মজবুত একটা সম্পর্ক তৈরি করে ওই সমস্ত রাষ্ট্রের ভালো যে বিষয়গুলোকে সেগুলি আমাদের দেশের সেটা রাজনীতি হোক, অর্থনীতি হোক, সামরিক সেক্টর হোক, বিভিন্ন সেক্টরের মধ্যে ছড়িয়ে দিয়ে এই সেক্টরগুলিকে মানে তুলে ধরতে চায়, উঁচু করতে চায়, যেখানটায় আছে সেখান থেকে আমরা আপার লেভেলে যেতে চাই। আমাদের প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের টার্গেটটা কি, প্রতি মুহূর্তে আমরা কি ভাবি, প্রতি মুহূর্তে দেখো একটা জিনিস তোমরা আমার সাথে নিশ্চিতভাবে একমত হবে, প্রতি মুহূর্তে আমরা কি চাই, আমরা যেই জায়গাটায় আছি সেখান থেকে একটু নিজেকে আমরা একটু ভালো বেটার অবস্থানে নিতে চাই। বা আমার যদি মুখে তুমি মনে করো যে একজন হ্যাঁ সে তো একটা বেস্ট অবস্থানে আছে, সে আবার এর চেয়ে বেস্ট কী হবে, তাহলে তার কী করতে হবে, সেই বেস্ট অবস্থানটাকে ধরে রাখার জন্য তাকে কিন্তু নিরলস পরিশ্রম করতে হবে। কারণ ওই অবস্থানে পৌঁছানোর চেয়ে অবস্থানটা ধরে রাখা ঢের কঠিন। তাহলে দেখো কি হলো, এটা দিয়ে কি বোঝাতে চাইলাম, সেটা হলো তাহলে তো উন্নত বিশ্ব যারা, সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার, বিগ পাওয়ার, যে পাওয়ারই তোমরা বলো না কেন, আমরা অনেক রাষ্ট্রের কথা এখন বলতে পারি, যদি আমেরিকার কথা বলি তাহলে কি হলো, তারা যে অবস্থানে ম্যাক্সিমাম ভালো অবস্থানে চলে গেছে, তাদের আর কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই, তারা এখন সবটা পেয়ে গেছে, তারা এখন কি করবে, খাবে দাবে ঘুমাবে, এরকম কি, বিষয়টা এরকম না। বিষয়টা হলো তাদেরকে কি করতে হবে, তাদেরকে এই অবস্থানটা তারা মানে একটা মানুষ যখন একটা ভালো পজিশনে যায় সেই মানুষটা কিন্তু কখনো চাইবে না যে আমার পজিশনটা লোয়ার হোক। সে কি চাইবে, যদি বেটার অবস্থানে যাওয়ার স্কোপ থাকে তাহলে ওইটা যাওয়ার চেষ্টা করবে, আদারওয়াইজ যেখানে আছে সেইখানটাকে থেকে যেন বিন্দু পরিমাণ আমরা নিচের দিকে না আসি। ঠিক তেমনি প্রতিটা রাষ্ট্রের ক্ষেত্রেও তাই, এই রাষ্ট্রগুলিকে এই অবস্থানটা ধরে রাখার জন্য এই নিরলস প্রচেষ্টাটা চালিয়ে যেতেই হবে। এরপরে দেখো জাতীয় শক্তি। জাতীয় শক্তি তোমরা খুব ভালো করে জানো যে জাতীয় শক্তি হলো কম্বাইন্ড একটা পাওয়ার। আমাদের একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের জাতি গোষ্ঠী থাকতে পারে, এই সবাই মিলে একটা শক্তি ক্রিয়েট করে কি করবে, তার রাষ্ট্রের অবস্থানটাকে দৃঢ় থেকে দৃঢ়তর করবে। যে অবস্থানে আছে তার চেয়ে বেটার অবস্থানে নিতে হবে, বা যদি বেটার অবস্থানে নেওয়ার সুযোগ না থাকে, ক্ষুদ্র রাষ্ট্রের তো বেটার অবস্থানে নেওয়াই তাদের লক্ষ্য, কারণ তারা তো ন্যাচারালি একটু খারাপ অবস্থানে আছে। তাহলে জাতীয় শক্তিটা শক্তিশালী করাটা খুব দরকার, যেটা নাকি এটা ক্ষুদ্র রাষ্ট্রের ক্ষেত্রে অপ্রতুল, মানে অপ্রতুল তো বুঝতে পারছো, মানে যেটা কম, বেশি না, জাতীয় শক্তিটা আর বাড়াতে হবে।
সবাই এক হতে হবে, একটা ভাবনা ভাবতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে অনগ্রসরতা কোনো রাষ্ট্রকেই সামনের দিকে নিতে পারে না, কারণ বর্তমান যুগ হলো বিজ্ঞানের যুগ। এখানে যত বেশি আমরা যে বিজ্ঞানে অগ্রসর হব, আজকে যদি মনে করো আমাদের বাংলাদেশ এই আইটি সেক্টরে এতটা অগ্রসর না হতো, বা আমরা এখন যা যা সুযোগ সুবিধা ভোগ করছি, এই যে ক্লাস নেওয়া থেকে শুরু করে, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না। তাহলে অবশ্যই এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রতিটা রাষ্ট্র, বিশেষ করে ক্ষুদ্র রাষ্ট্রগুলি বা মধ্য আকারের রাষ্ট্রগুলি, তাদেরকে এর চেয়ে বেটার অবস্থানে যাওয়ার চেষ্টা করতে হবে। আরও অনেক বেশি মানে মানুষকে এখানে ইনভলভ করতে হবে যারা এই বিষয়গুলি ভালো বোঝে, এবং তারা প্রয়োজনে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মেনটেন করে অন্যান্য রাষ্ট্র থেকে বিভিন্ন বিষয়, বিভিন্ন কি বলবো, দক্ষতা, কার্যকারিতা কীভাবে ইমপ্লিমেন্ট করছে তারা, সব কিছুকে তারা শিখে এসে এখানে কাজে লাগাতে পারে। স্ট্রাকচার মানে কাঠামো, এই যে অবকাঠামোগত যে বিষয়গুলো থাকে, এই অবকাঠামোগত দুর্বলতা একটা রাষ্ট্রের, এই অবকাঠামোগত দুর্বলতা কিন্তু একটা রাষ্ট্রের মানে একটা রাষ্ট্র কোন পর্যায়ে আছে, সেটা দুর্বল না মাঝারি না শক্তিশালী, এটা বোঝায়। তাহলে এই বিষয়গুলিকে আমাদেরকে, এই দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে হবে। ঠিক তেমনি যেমন আমরা এতক্ষণ বললাম বিজ্ঞান ও প্রযুক্তির দুর্বলতা কাটাতে হবে, ঠিক তেমনি ওই অবকাঠামোগত দুর্বলতা আমাদেরকে কাটিয়ে উঠে একটা শক্তিশালী অবকাঠামো তৈরি করতে হবে, যে একটা রাষ্ট্রের মধ্যে শক্তিশালীভাবে কাজ করতে পারে এরকম একটা অবকাঠামো একটা রাষ্ট্রের প্রয়োজন। কারণ রাষ্ট্রের অবকাঠামোটা একটা রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। শাসক এবং শাসিত মানে রাষ্ট্রের যারা শাসন করছে এবং যারা জনগণ, এদের মধ্যে কোনো বিচ্ছিন্নতা চলবে না। কারণ ক্ষুদ্র রাষ্ট্রের বিভিন্ন সমস্যার জন্য, যেটা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বিভিন্ন সামরিক বিভিন্ন ক্ষেত্রে দুর্বলতার জন্য এই দুইয়ের মধ্যে একটা বিচ্ছিন্ন একটা ভাব তৈরি হয় বা অভাব তৈরি হয়, যেটা নাকি খুব মানে খারাপ একটা ইমপ্রেশন তৈরি করে ক্ষুদ্র রাষ্ট্রের ক্ষেত্রে। কাজেই কারণ রাষ্ট্র ছাড়া জনগণ টিকতে পারবে না, আবার জনগণ আছে রাষ্ট্র নাই, তাহলেও কিন্তু খুব একটা কঠিন অবস্থা, খারাপ অবস্থা আমরা চিন্তা করতে পারি যে আমাদের রাষ্ট্রটা হঠাৎ করে বাংলাদেশ নাই, আমাদের তখন কি হবে। আবার বাংলাদেশ আছে, জনগণ নাই, একে অপরের পরিপূরক। কাজে এই বিষয়টা আমাদেরকে অবশ্যই এই শাসক এবং শাসিতের মধ্যে কতভাবে সুসম্পর্ক মেনটেন করা যায়, বা এখানে দুর্বলতাগুলি কি কি সেটা কাটিয়ে উঠে কীভাবে সুন্দর সম্পর্কটাকে আরও ডেভেলপ করা যায় সেটা চেষ্টা করতে হবে। এই যে আরেকটা কথা যেটা বলছিলাম, যে কনফিডেন্স লেভেল যখন আমরা একটু দুর্বল হয়ে যাই বিভিন্ন সেক্টরে, সামাজিক হোক অর্থনৈতিক হোক, তখন কিন্তু মনটা এমনিতেই দুর্বল হয়ে যায়, তখন আমাদের মানসিকভাবেও আমরা দুর্বল হয়ে পড়ি। হ্যাঁ, আমাদের আত্মবিশ্বাসটা কমে যায় যে আমি কি আদৌ পারবো, এই যে আমি কি পারবো, এটাই হলো আত্মবিশ্বাসের কমতি। যখন মনে হবে যে না, কোনো কিছু নিয়ে গর্ব না, আমি পারবোই এমন না, মানে আমার ভেতরে একটা কনফিডেন্স লেভেল থাকবে, হ্যাঁ আমি যদি চেষ্টা করি আমি পারবো, ভেতরে, আমার মুখে বলার দরকার নেই। তারপর সৃষ্টিকর্তার কাছে চাইতে থাকলাম যে হ্যাঁ সৃষ্টিকর্তা, আমি এই জিনিসটা চাই, তুমি আমাকে আত্মবিশ্বাস দাও, আমি কষ্ট করবো, তুমি কেন দিবে না, তুমি দিলে তো তোমার কোনো কিছু কমে যাবে না। এই আত্মবিশ্বাস বাড়ানোর উপায় কি? তাহলে ব্যক্তি ক্ষেত্রে আমরা কি দেখি, যে এখন তোমরা শিক্ষার্থী, এখন তোমাদের একটা মানে এই একাডেমিক স্তরটা শেষ করে, 4th ইয়ার শেষ করলে তোমরা একটা ডিগ্রি পেয়ে যাবে, এরপরও তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় বসবে। এই ক্ষেত্রে বা জীবনের সর্বক্ষেত্রে পাস্ট ইজ পাস্ট, এই মুহূর্ত থেকে তোমরা এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও যে জীবনের সর্বক্ষেত্রে তোমাকে যদি জয়ী হতে হয়, সব জায়গায় মানে জয় মানেই ভিক্টোরি না, পরাজয়ের মধ্যে অনেক সময় জয় থাকে। বাবা মার সাথে একটা তর্কে হেরে গেলে, বাবা মা একটু ধমক দিল, একটু মেনে নিলে, তার মানে তুমি হেরে গেলে না। এটা একটা উদাহরণ দিয়ে বললাম। কাজে এই যে বিষয়গুলি, যে সব লেভেলে জয়ী হওয়ার জন্য তুমি যদি হতে চাও, সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হলো আত্মবিশ্বাস, কনফিডেন্স। এই কনফিডেন্সটা কখন আসবে? যখন তুমি একটা বিষয়ে, মনে করো কীভাবে লেখাপড়ার ক্ষেত্রে কনফিডেন্স কীভাবে আসবে, তুমি যখন অনেক পড়াশোনা করবে, পড়াশোনা করে তুমি নিজে বুঝতে পারবে যে হ্যাঁ এই বিষয়টা, ক্ষুদ্র রাষ্ট্র ঠিক আছে, এই ক্ষুদ্র রাষ্ট্র তো এই বৈশিষ্ট্য থাকলে একটা ক্ষুদ্র রাষ্ট্র, এই ক্ষুদ্র রাষ্ট্র কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করে, এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে,
কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা একটা ক্ষুদ্র রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্রের দিকে ধাবিত করতে পারি, চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা সুদৃঢ় হতে পারি। ঠিক আছে, এই বিষয়গুলি যখন এই বিষয়টা তুমি একটু আয়ত্ত করে ফেলবে, একটু পড়াশোনার মধ্যে থাকবে, কয়েকটা বই ঘাটবে, আমি তোমাদেরকে কিছু অল্প করে গাইডলাইন দিলাম, তখন তোমার এই বিষয়টা সম্পর্কে একটা কনফিডেন্স লেভেল গ্রো করবে। হ্যাঁ, ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে যা কিছু প্রশ্ন আসুক না কেন আমি পারবো, এটা একটা উদাহরণ। এরকমই জীবনের সব ক্ষেত্রে, সব বিষয়ে তুমি যদি জ্ঞান রাখো, সঠিক জ্ঞান, তাহলে তোমার আত্মবিশ্বাস লেভেল থাকবে এবং তুমি সর্বক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে তুমি সুন্দর করে তর্ক না, তুমি অপরপক্ষকে বুঝিয়ে তুমি জয়লাভ করতে পারবে। এই কথাটা মিলিয়ে নিও এবং বিশ্বাস রেখো। অবশ্যই সেটা ইতিবাচক ভাবে হতে হবে, নট নেতিবাচক ভাবে, নেগেটিভ ভাবে কোনো কিছু না। ঠিক তেমনি ব্যক্তি জীবন এবং রাষ্ট্রীয় জীবন দুটো একে অপরের পরিপূরক। একটা ক্ষুদ্র ইউনিট হলো ব্যক্তি, একটা বৃহৎ ইউনিট হলো একটা রাষ্ট্র। তাহলে আমরা যেমন বিভিন্ন গুণাবলী, তুমি আজকে যদি মার কাছে একটা রান্না শিখো, এটাও তোমার একটা গুণ, এটাও তোমার ভেতরে একটা অ্যাড হলো। এটাই তুমি পরবর্তীতে কিভাবে কাজে লাগবে তুমি জানো না। আজকে তুমি যদি ছোট বোনের কাছ থেকে একটা কাজ শিখো, তুমি তোমার ভাইয়ের বউর কাছ থেকে একটা কাজ শিখো, এই যে শিক্ষাগুলি, একটা কথা মাথায় রেখো, কোনো শিক্ষা বিফলে যায় না। কোন শিক্ষাটা কিভাবে কখন কাজে লাগবে আমরা জানি না। কাজেই আমরা পৃথিবীতে শিখতে এসেছি, শেখার কোনো শেষ নেই এবং মানে সেটাকে ধারণ করে নিজের মধ্যে রাখার মধ্যে এবং প্রয়োজনে কাজে লাগানোর মধ্যেই হলো একজন বুদ্ধিমানের পরিচয়। কাজেই আমরা এই বিষয়গুলিকে খুব সহজ করে ভেতরে ধারণ করব এবং এই ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে যে ধরনের প্রশ্নই থাকুক না কেন তোমরা খুব সুন্দর করে উত্তর দিতে পারবে। তো আমি চেষ্টা করেছি যে কতটা সহজ করে এই বিষয়টাকে তুলে ধরা যায়, আমি একটু গাইডলাইন দিলাম, বাকিটা তোমাদের দায়িত্ব। আশা রাখি তোমরা প্রত্যেকেই আমার কথাগুলো মন দিয়ে শুনবে এবং সেগুলি পালন করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। শুভরাত্রি।